ব্রাজিল ভক্তদের জন্য আসলে এটা একটা দুঃসংবাদ। নেইমারকে ছাড়াই হাইতির বিপক্ষে ব্রাজিল কিন্তু খেলতে নামছে। ব্রাজিল যদিও এই ম্যাচটাতে একেবারে হট ফেভারিট হাইতির বিপক্ষে, যদিও মরক্কোর এগেইনস্টে নামার আগেও ব্রাজিল কিন্তু হট ফেভারিট ছিল এবং তারা কিন্তু মরক্কোর এগেইনস্টে খুব বাজেভাবে ম্যাচটা ড্র করেছে। নেইমার যে নাই, তার অভাবটা হারে হারে টের পেয়েছে ব্রাজিলের এই দলটা। হাইতির বিপক্ষে ব্রাজিলকে ড্র করলে কোনোভাবেই চলবে না, তাদেরকে যে কোনো মূল্যেই হোক এই ম্যাচটা তাদেরকে জিততেই হবে যদি তারা আসলে মোটামুটি ভালো একটা পজিশনে পরবর্তী রাউন্ডে যেতে চায়। ব্রাজিল আসলে পরবর্তী রাউন্ডে যাবে এটা নিয়ে মানে কোনো কি বলে যে আসলে কোনো সংশয় নাই। তবে টেনে টেনে পাশ করা আর 80 মার্ক পেয়ে পাশ করার মধ্যে অবশ্যই পার্থক্যর জায়গাটা আছে। সো নেইমার জুনিয়র তার ইনজুরির কারণে তিনি তো দলে নাই এবং দলের সাথে তিনি সেই ফিল্ডিয়াতেও যাচ্ছে না। সো এই জায়গায় বড় একটা দুঃসংবাদ কিন্তু আসলে ব্রাজিল ফ্যানদের জন্য। দেখেন, হাইতির বিপক্ষে ব্রাজিল এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে এবং তারা সেই 3টা ম্যাচে কিন্তু খুব বিশাল বড় ব্যবধানে জিতেছে। শেষ 2016 কিন্তু কোপা আমেরিকার যে ম্যাচ ছিল সেখানে কিন্তু ব্রাজিল 7-1 গোলে জিতেছে। 2004 সালে 6-0 গোলে জিতেছে এবং শেষ 1974 সালে একটা ম্যাচ খেলেছিল এই হাইতির বিপক্ষে, তখন তারা 4-0 গোলে কিন্তু ম্যাচ জয়লাভ করেছে। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে হাই ভোল্টেজ এই ম্যাচটাতে হাইতির বিপক্ষে ব্রাজিল নামছে একেবারে হট ফেভারিটের তকমাটা দিয়ে। তারপরেও আসলে ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা, যে কোনো কিছু হতে পারে। যদি আসলে প্রতিপক্ষের দুই দলের দুর্বল এবং সবলের জায়গা নিয়ে কথা বলা যায় তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবেন। দেখেন, মরক্কোর এগেইনস্টে ব্রাজিলের যেই দুর্বলের জায়গাটা ছিল সেটা হচ্ছে একটা ফিনিশারের অভাব কিন্তু পুরো চোখে পড়েছে। যদি নেইমার জুনিয়র তিনি থাকতেন তাহলে সেই অভাবটা আমার কাছে মনে হয় না ব্রাজিল ঠিকঠাক মতো পেত। সো নেইমারের জায়গাটা আসলে ব্রাজিল দল একেবারে হজবরল একটা অবস্থা পাকিয়ে ফেলেছে। ব্রাজিলের মিডফিল্ডার যারা আছেন, যারা আক্রমণাত্মক ভাগটা যারা ক্লিয়ার করেন, তারা আসলে মরক্কোর এগেনস্টে যেভাবে করে বাজে অবস্থায় খেলেছে, সেই খেলাটাই যদি হাইতির এগেনস্টে খেলে তাহলে আসলে পরিসংখ্যান ধুয়ে পানি খাওয়া ছাড়া কিন্তু আর কিছুই করার থাকবে না ব্রাজিলদের। দেখেন, ব্রাজিল দল হাইতির বিপক্ষে আসলে যেই মিডফিল্ডারটা নিয়ে নামতে চাচ্ছে, মরক্কোর এগেইনস্টে যে দলটা ছিল সেই দলটা নিয়েই আসলে মাঠে নামবে, যেহেতু নেইমার আসলে এই জায়গাটাতে নাই। গিয়ামারেস তিনি, ক্যাসিমোরিও, লুকেস পাকতে, সান্তোস, অ্যান্ডারসন তারা মিডফিল্ডার আক্রমণাত্মক ভাগটা ক্লিয়ার করবে। হাইতির বিপক্ষে এই ফুটবলার যদি দাপিয়ে বেড়াইতে না পারে তাহলে মরক্কোর মতো কিন্তু হোঁচট খেতে হইতে পারে। ব্রাজিলের শক্তিমত্তার জায়গায় ছিল নেইমার, তার যেহেতু তিনি নাই, তার অনুপস্থিতিতে কিন্তু ভালোই টেকেল দিচ্ছে মরক্কোর এগেইনস্টে একমাত্র গোল করা ভেনি, যিনি পুরো ব্রাজিল বর্তমান সময় আসলে তার উপরে কেন্দ্র করে কিন্তু হেক্সা মিশনটা ডিপেন্ড করছে। এখন কথা হচ্ছে 2টা ফরওয়ার্ড বা 3টা ফরওয়ার্ড নিয়ে ব্রাজিল কত দূর পর্যন্ত যেতে পারবে। ফরওয়ার্ড ভাগটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও ম্যাথিকুইনিয়াস, রাফানিয়া, এন্ড্রিক, গ্যাব্রিয়াল, লুইস তারা কিন্তু এবং শেষ দিকে থিয়াগো তারা কিন্তু আসলে মরক্কোর বিপক্ষে যখন খেলেছে আপনারা খেয়াল করে দেখবেন ক্যাসেমোরিও তিনি কিন্তু আসলে চেষ্টা করলেও ওই যে বললাম যে ফিনিশিং এর যে একটা অভাব, ডি বক্সের মধ্যে গিয়ে আসলে রাফানিয়া যে কয়টা গোল মিস করেছে সেই কাজটা যদি আবার এই হাইতির বিপক্ষে করে তাহলে সত্যিকার অর্থেই ব্রাজিল ফ্যানদের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে ব্রাজিলের যেই দুর্বল ভাগটা সবচেয়ে চোখে পড়েছে রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খুব বেশি ঘাটতি অভাব কিন্তু দেখা গেছে মরক্কোর বিপক্ষের ওই ম্যাচটাতে। এর অন্যতম কারণ হচ্ছে ওয়েলসি, যার আসলে তিনি ইনজুরিতে পড়েছেন। সো ওয়েলসির এই ব্যাকআপটা আসলে ব্রাজিল এই জায়গাটা কিন্তু আসলে ক্লিয়ার করতে পারে না। সো এই জন্য ব্রাজিলের যেই কোচ রয়েছে আনচেলত্তিও তিনি আসলে জোরাতালি দেওয়ার চেষ্টা করছিল। আসলে সেন্টার পজিশনে রাফানিয়া বলেন, ক্যাসেমোরিও বলেন, গ্যাব্রিয়াল বলেন, তাদেরকে আসলে জোরাতালি দিয়ে তিনি রাইট ব্যাক কখনো কখনো লেফট ব্যাক খেলা ট্রাই করেছে, কিন্তু সেটা কিন্তু সঠিক সমাধানটা হয় নাই, যার ফলে রাইট ব্যাক এবং লেফট ব্যাকের এই যে একটা
একটা খেলা থাকে, এইটা কিন্তু আসলে ব্রাজিল মরক্কোর বিপক্ষে একেবারে খুব বাজেভাবে তারা এটা চোখে পড়েছে। সো এই দুইটা জায়গা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখেন প্রত্যেকটা দল, বিশ্বের যতগুলো দল আছে তারা কিন্তু গোলগুলো করে হচ্ছে রাইট এবং লেফট। আপনারা খেয়াল করবেন খুব মাঝ মাঠ থেকে শট খুব কমই হয়, রাইট ব্যাক থেকে ডিবক্সের মধ্যে ঢুকবে, লেফট ব্যাক থেকে ডিবক্সের মধ্যে ঢুকবে, দেন একটা গোল হবে, অথবা কর্নার থেকে গোলগুলো আসে। সো রাইট ব্যাক এবং লেফট ব্যাকটা যদি ঠিকঠাক মতো পজিশনটা ক্লিয়ার না হয়, তখন কিন্তু আসলে কোনো একটা দল ভালো একটা সাপোর্ট করতে পারবে না। সো সেই জায়গাটা কিন্তু ব্রাজিল মরক্কোর এগেইনস্টে খুব বাজেভাবে তারা দেখানো হয়েছে এবং তারা সেটা খুব ভুক্তভোগী হয়েছে। সো এই ম্যাচেও যদি ব্রাজিল সেই কাজটা করে, আমার কাছে মনে হয় হাইতির বিপক্ষে খারাপ কিছু হতে পারে। তারপরও হাইতি প্রতিপক্ষ তুলনায় আন্ডার ডগ এবং তারা খুব দুর্বল একটা দল, সেটা দেখা গেছে স্কটল্যান্ডের এগেইনস্টে। হাইতি স্কটল্যান্ডের এগেইনস্টে কিন্তু 1-0 গোলে হেরেছে, এবং হাইতি স্কটল্যান্ডের বিপক্ষে যে খেলাটা তারা খেলেছে একেবারে খুবই ফালতু একটা অবস্থা, আহামরি কিছুই করতে পারে নাই। সো এই জায়গায় হাইতির মিডফিল্ডার বলেন, ফরওয়ার্ড বলেন, মিডফিল্ডারে বেলগার্ড, জানিলজো জ্যাক্স, তারা আসলে ভালো একটা পজিশনে আক্রমণাত্মক ভূমিকা পালন করতে পারে। অপরদিকে ফরওয়ার্ড নাজো পিয়ারো, এবং পিয়ারো তিনি কিন্তু আসলে আক্রমণাত্মক ভাগটা খুবই, এবং ফরওয়ার্ডের দিক থেকে খুবই চমৎকার একজন প্লেয়ার। সো এই জায়গায় ব্রাজিলকে আসলে তাকে হয়তো টেকেল দিতে হইতে পারে। সো ওভারঅল সবকিছু মিলে যদি চিন্তা করা যায়, ব্রাজিল এই ম্যাচটাতে একেবারে হট ফেভারিট একটা দল, তাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তবে ভুল করলে ব্রাজিল আবারও হোঁচট খেতে পারে, সেটা হয়তো ব্রাজিল দল চাইবে না। ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও রাফানিয়া, ক্যাসিমিরো, গ্যাব্রিয়েল, তাদেরকে আসলে একেবারে উজাড় করে দিয়ে কিন্তু হাইতির এগেইনস্টে খেলতে হবে, যাতে করে ব্রাজিল এই ম্যাচটা জিতে রাউন্ড অফ 32-তে পৌঁছায় যেতে পারে। সেটা তারা কোন দলের এগেইনস্টে পড়বে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও ক্রিয়েট হবে। তবে আগে হচ্ছে এই জায়গাটাকে ব্রাজিলকে আসলে উৎসাহিত হবে। সো ব্রাজিল এই ম্যাচটা ড্র করার কোনো অপশন নাই, হারার তো কোনো চিন্তাই নেই। ব্রাজিল এই ম্যাচটা জিতবে, এটা একেবারে মন থেকেই বলা যায়। তারপরেও কোনো ভুল করা চলবে না, ব্রাজিলকে ওই ধাঁচের ফুটবলটা আসলে খেলতে হবে। যেহেতু নেইমার জুনিয়র তিনি আসলে অনুপস্থিত, সো তার পরিবর্তে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, তাকেই আসলে পুরো টিমটাকে হ্যান্ডেল করতে হচ্ছে। সো ভেনির উপরেই কিন্তু আসলে ব্রাজিল বর্তমান সময়ে আসলে পুরো ডিপেন্ড। সো দেখা যাক ব্রাজিল হাইতির এগেইনস্টে কতটুকু আলো ছড়াতে পারে। ব্রাজিলের ফ্যান যারা আছেন কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানায় দিন। ধন্যবাদ। ইসমাইল আপনাদের থেকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।